খুদে গল্পের বই। আজকে শুনবেন রূপালী করতল, অজ্ঞাত, চ্যাটবট, লাইব্রেরি। রূপালী করতল। আমাদের এই ছোট্ট শহরে বর্ষার এক উপসন্ধ্যায় ব্যাপারটা শুরু হলো। আমিও নাদিম খেয়াল করলাম আমাদের হুইস্কিপূর্ণ গ্লাস দুটো হালকা ঝিরঝির শব্দ করে বাতাসে মিলিয়ে গেল। পাশে রাখা ছিল খালি গ্লাস দুটো, সেগুলো নেই হয়ে গেল। অনেক পেঁয়াজ দিয়ে মাখানো চানাচুর, ছোলা, মটরশুঁটি ছিল, সেগুলো উবে গেল। প্রথমে তা খেয়াল করিনি। মুখোমুখি বসে দুজনে তাকিয়েছিলাম হাতের রূপালী স্ক্রিনের দিকে। একটু চোখ সরিয়ে ছাইতানিতে রাখা সিগারেটটা আঙুলে তুলতে দেখি গ্লাসগুলো, চানাচুর, ছোলা, মটরশুঁটির থালাটি আর নেই। দুজনের কেউই তেমন পান করি না, তবে গ্লাস সামনে না পেলে মনে অস্থিরতা জাগে। সামনে তাকাই, হাত তুলে কাউকে ডাকতে চেষ্টা করি। দেখি ওয়েটার সুধীর অনেকগুলো খালি গ্লাস একটি রেকাবির উপর সাজিয়ে হেঁটে আসছে। ভাবলাম তার কাছে জানতে চাইব, কিন্তু আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় সেও রেকাবির সহ অদৃশ্য হয়ে গেল। চারদিকে তাকাই, সবাই আমাদের মতো চারদিক দেখছে। নিচের সুইমিং পুল থেকে চিৎকারের শব্দ শোনা গেল। আমি উঠে রেলিংয়ের কাছে যাই। নাদিম হাঁ করে বসেই থাকে। ব্যালকনিতে গিয়ে রেলিংয়ে হাত রেখে নিচে তাকিয়ে দেখি রকিব ভাইয়ের দুই ছেলে মারামারি শুরু করেছে। এক ভাই আরেক ভাইকে মারছে। একজনের সাঁতারের চশমা নাকি চোখ থেকে বাতাসে মিলিয়ে গেছে। পরিষ্কার শুনলাম। একটু হেসে ফিরে এলাম। তখনও বুঝিনি যে আসলে সবকিছুই বাতাসে মিলিয়ে যাচ্ছে। একবার ভাবি রেলিংয়ের কাছে ফিরে যায়, আকাশের অবস্থা দেখি। আমি আমার হুইস্কি নিয়ে আরো বেশি চিন্তিত ছিলাম। শালারা নিজেরা খাওয়ার জন্য ড্রিঙ্ক মেরে দেয়। ওদেরকে অনেক বকা দিতে হবে। আজ ওদের একদিন কি আমাদের একদিন। টেবিলের কাছে ফিরে আসতে গিয়ে চোখে পড়ে দেওয়ালের দিকে। বাঁধানো দেওয়ালে বেশ অনেকগুলো চিত্রকর্ম ছিল, ফ্রেমে বাঁধানো। একটাও নেই। দেওয়ালের ওই কিনারে একটা টেবিল ল্যাম্প ছিল, সেটাও নেই। বড় দেওয়ালে টেলিভিশন আছে, সেখানে B24 নিউজে লাইভ চলছে। প্রতিবেদক বলছে চারিদিকে সবকিছু নাকি ঝিরঝির করে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, শুধু বাতাসের সনসন। গাছেদের একে অপরের সাথে স্যাঁতস্যাঁত বাড়ি খাওয়ার শব্দ হচ্ছে। অবাক হয়ে দেখলাম ঠিক তখনই প্রতিবেদকের হাতের মাইক্রোফোন লইটানা গুড়ের মতো গলে মাটিতে টুপটুপ করে পড়ে গেল। আবার রেলিংয়ের দিকে ফিরে তাকাই। আচ্ছা, বৃষ্টিটা হচ্ছে তো? বৃষ্টি হচ্ছে। বাতাস অনেক বেশি ভারী ভারী লাগছে। বৃষ্টি ও বাতাসকে ভালো লাগে। মনে হয় কতকাল বৃষ্টি দেখিনি, বুক ভরে বাতাস নেইনি। একবার ভাবি ফিরে গিয়ে ছবি তুলে আনি। আবার চারদিকে তাকাই, সবাই নিজ নিজ হাতে রূপালী তালুতে তাকিয়ে। সবাই শুধু তালু দেখছে এবং রূপালী দেখছে। আমিও আমার তালুর দিকে তাকাই, নিজের প্রোফাইলের দিকে। দেখি সেখান থেকেও অনেক ছবি, ভিডিও হারিয়ে গেছে। আমাদের, অর্থাৎ আমার, জুবাইদার ও আমাদের ছেলেমেয়েদের ছবি যা ছিল তা নেই, সব উবে গেছে। আমরা একসাথে শিলং বেড়ানোর ছবিগুলো গতকালই পোস্ট করেছিলাম, তা খুঁজে পাচ্ছি না। কিছুই খুঁজে পাচ্ছি না। বেমালুম হারিয়ে গেছে। সব মিলিয়ে যাচ্ছে। আমাদের প্রতিদিনের দেখার সবকিছু হারিয়ে যাচ্ছে। ওয়াইফাই থেমে গেল। আমাদের রূপালী তালু থেকে সব সেলফি, সব ফোন নম্বর হারিয়ে গেল। নিজেদের করতলগুলো রাস্তায় ছুঁড়ে আছড়ে ফেললাম। সেগুলো সব একসাথে ব্যাঙের মতো লম্ফ দিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে নর্দমায় পড়ে গেল। সবে একসাথে ব্লু টিউন পানশালা থেকে বেরিয়ে এসে আমাদের গাড়িগুলো আর খুঁজে পেলাম না। সড়ক থেকে বাস, গাড়ি সব মিলিয়ে গেছে। চালকেরা খালি হাতে দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষের সাথে আমরাও অসহায় দাঁড়িয়ে রইলাম। পেছনে তাকিয়ে দেখি আমাদের ব্লু টিউনও হাওয়া হয়ে গেছে। আমরা সবাই একসাথে হাঁটতে শুরু করলাম, একে অপরের দিকে তাকাতে শুরু করলাম, দেখতে শুরু করলাম। একে অন্যের চোখ দেখতে পেলাম। মনে হলো চেহারাগুলো চিনি না, অথবা কখনো চিনতাম। চোখগুলো কখনো দেখিনি, অথবা দেখেছি। বেশ নতুন মনে হলো, ভালো লাগলো। অন্যের চোখ দেখে নিজের চোখে হাত বুলিয়ে মনে হলো আমার চোখও বোধ হয় অমনি দেখতে। সবার মতো আমারও সুন্দর চোখ আছে ভেবে আনন্দ পেলাম।
অনেক বছর পর আমরা একে অপরকে দেখলাম। অজ্ঞান হয়ে যাওয়ার পর আর কিছুই মনে নেই। অজ্ঞান হওয়ার আগের কথাও যে আমার সবসময় মনে থাকে তাও বলা যাবে না, কারণ আমি আমার বেঁচে থাকার অভিজ্ঞতা সবটুকুই ভুলে যেতে চাই। ভুলে যাওয়ার এই আকাঙ্ক্ষার বীজ আমার মধ্যে কে রোপণ করেছে আমি জানি না। আমার কিডনি কেটে বের করলেই তো আমি মরে যেতাম, তবে তাড়াতাড়ি মেরে ফেলার জন্য ওরা আমার গলা টিপে ধরে কোষে চাপ দিয়ে বাকিটুকু শেষ করে দিয়েছিল। এমন প্রক্রিয়ায় খুন করার দরকার ছিল না, আমি এমনিতেই মরতাম। কিডনি ছাড়া মানুষ বাঁচে না। ওদের মনে হয়েছে শেষ ঠেলা দিতে হবে, তাই দিয়েছে। মনে মনে আমি চোখ বড় বড় করে নিজের মৃত্যু দেখেছি, মৃত্যুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। ওরা জানতো আমি একজন অজ্ঞাত, আমার সঙ্গে পরিচয়পত্র নেই, ভোটার তালিকায় নাম নেই, আমায় কেউ চেনেও না। পথে প্রান্তরে ভিক্ষে করতেও আমায় কেউ দেখেনি, আমার কোনো ঘর ছিল না, তাই আমার কাছে পরিচয়ওয়ালারা আসতে পারেনি। তবে আমার একটা শরীর ছিল, কেউ সেই শরীর কখনো দেখেনি বোধহয়, দেখলেই যদি খাওয়া পড়া দিতে হয়। খবরে ছাপা হলো এক অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। আসলে আমার মৃতদেহ নদীর ধারে পড়েছিল। কেন যে তারা নদীতে ছুঁড়ে ফেলেনি তা আমি এখনো বুঝিনি। কেউ একজন দেখে পুলিশে খবর দিলে তারা এসে নিয়ে যায়। আমার দেহ হিমঘরে রেখে দাবি করা হয় যে লাশ উদ্ধার করেছে, তবে তা একজন অজ্ঞাত মানুষের। অজ্ঞাত এক মানুষের মরদেহ পথে কেন পড়ে থাকে তা আমি আগে বুঝতাম না। আমার বিশ্বাস ছিল আমরা সবাই অজ্ঞাত, কারো সঙ্গে কারো পরিচয় নেই। আমি আমার মা বাবাকেও চিনি না। মানুষের মা বাবা থাকে তাও আমি জানতাম না। আমি চিন্তা করার ভাষা কোথা থেকে শিখেছিলাম তা আমার মনে নেই। তবে এখন বুঝি সবাই অজ্ঞাত নয়, কেউ কেউ অজ্ঞাত, বাকি সবাই জ্ঞাত। খবরে দেখলাম কেউ একজন প্রশ্ন তুলেছেন, এমন ডিজিটাল দিনে একজন মানুষ অজ্ঞাত থাকে কি করে? অজ্ঞাত হবেই বা কেন? এমন নজরদারির দিনে একজন মানুষ পরিচয়হীন থাকে কি করে? বুঝলাম মানুষকে জ্ঞাত করার নিশ্চয়ই এক ধরনের ব্যবস্থা আছে। সবাই কেমন করে বাঁচবে, কেমন করে মরবে সব ঠিক করা আছে, কিন্তু আমার সেদিকে মন নেই। আমার মৃত্যু কেন হলো তা নিয়েও আমি চিন্তিত নই। কিডনি দুটো কোথায় গেল তা আমায় বুঝতে হবে। তবে এ এলাকায় মানুষের এত ঘন বসবাস দেখে আমার মনের আরেকটি প্রশ্ন একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এত কিছুর পরও মানুষের পরিচয় জানা যায় না, তা ভেবে আমি অবাক হতে হতেও হই না। আমি আসলে জানি না মানুষের পরিচয় কি। আমার পেট কেটে কিডনি বের করে নেওয়ার খবর আমি জানতাম না। আমি যে মারা যাচ্ছি তাও বুঝিনি। ওরা যখন আমার গলা চেপে ধরল তখন বুঝেছি আমার মৃত্যু হচ্ছে। অস্তিত্বহীন পরিচয়হীন মানুষের মৃত্যুর অভিজ্ঞতা বোঝার শক্তি বোধহয় তাদের দেওয়া হয়নি। আমার দেহ যখন হিমঘর থেকে বের করে ছুরি কাঁচি চালানো হয় তখন সবাই বোঝে এই অজ্ঞাত শরীরের কোনো না কোনো অংশ বিক্রি হয়ে গেছে। একজন কাঁচিওয়ালা আকাশের দিকে তাকিয়ে হাসে, নিজের কোমরে হাত বোলায়। সে তার কিডনির উপস্থিতি নিজের শরীরের অন্তরে অনুভব করতে চায় এবং আবার কিডনি উৎপাটনে মন দেয়। আমি শরীর থেকে বেরিয়ে দেখি একজন ফেরেশতা। আমি বুঝতে পারিনি যে তিনি একজন ফেরেশতা। তারপরও জানতে চাইলাম, আপনি কে? তিনি বললেন, আমি আপনাকে এগিয়ে নিতে এসেছি। আমি আবার প্রশ্ন করি, আপনি আমায় যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে কি আমার পরিচয়পত্র থাকবে, আমার কোনো নাম থাকবে? তিনি উত্তর দিলেন, থাকবে, তবে তা শুধু আপনিই বুঝবেন, আর কেউ আপনাকে চিনবে না। আমি চুপ করে থাকি। আমার কিডনি দুটোর জন্য কষ্ট হচ্ছে। শ্বাস বন্ধ হওয়ার সময় যতটুকু কষ্ট পেয়েছিলাম তার চেয়েও আরও বেশি কষ্ট হচ্ছে। মন আমার দুঃখে ভরে গেছে। দুঃখ ভুলতে চাই কিন্তু পারছি না। বুঝতে পারছি আমার কিডনি চুরি হয়েছে, তবে চুরির কারণ বুঝতে পারছি না। আমার কিডনি দুটোর ভাগ্যে কি ঘটেছে তা জানতে খুব ইচ্ছে করছে। ফেরেশতা বলে ওঠেন, চলুন এবার, আমার একটা রিপোর্টিং টাইম আছে, আপনাকে পৌঁছে দিয়ে আরেকজনের কাছে যেতে হবে। আমি তার দিকে তাকাই। তিনি আমার মনের অবস্থা বুঝতে পারেন, বলেন, আপনি শুধু কিডনি নিয়ে ভাবছেন কেন? পুরো শরীরটাই তো ফেলে এসেছেন। আমি বলি, আমি জানি আমার শরীরের কি হবে। কিডনি দুটো শরীরের ভেতর থাকলে আমি চিন্তা করতাম না। তিনি বুঝলেন, বললেন, চলুন
আপনাকে দেখাই, আপনাকে দেখার ক্ষমতা দিচ্ছি। আমি টের পেলাম আমার ভাসমান অস্তিত্ব গতি পেল। নিমেষে কোথায় যেন পৌঁছে গেলাম। কয়েক পাড়া দূরে একটা হাসপাতালের একটি কক্ষে একজন মানুষ অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছেন। বেশ বয়স্ক মনে হচ্ছে। তার শরীর ভেদ করে আমি তাকাতে পারছি না। আমার দুটো কিডনির একটি তার শরীরের মধ্যে চলচল করছে। মানুষটি তার শরীর ফিরে পেয়েছেন। আমার অন্য কিডনির ভাগ্যে কি ঘটেছে তা আমার আর জানতে ইচ্ছা করল না। আমি হাসি মুখে ফেরেশতাকে বললাম, চলুন, কোথায় নিয়ে যাবেন? ঠিক তার পরপরই আমি সবকিছু ভুলে গেলাম। চ্যাটবট। 1 সপ্তাহ আগে শান্তার স্বামী পরিবেশ বিজ্ঞানী মনসুরুল আজিজ নিজেকে গুলি করে মেরেছেন। অনেক থানা, পুলিশ, পোস্টমর্টেম হয়েছে। ঘটনাটি যে আত্মাহুতি তা প্রমাণিত হয়েছে। শান্তা এখন বিধবা। বিধবাত্ব বরণ করতে গিয়ে সে অনুধাবন করে যে সামাজিক প্রতিবন্ধকতা তার স্বামীর মৃত্যুর শোকের চেয়েও বড় কষ্ট হিসেবে আবির্ভাব হয়েছে। তরতাজা 30-35 বছরের এক দম্পতির একজন আত্মহত্যা করলে আরেকজনের জন্য কত প্রকারের সামাজিক কাঠগড়ার সম্মুখীন হতে হয় তা শান্তা এখন দফায় দফায় টের পাচ্ছে। পৃথিবীর সবগুলো আঙুল এখন তার দিকে। সে নিজেকে বেশ তাড়াতাড়ি সবার কাছ থেকে গুটিয়ে নিয়েছে। প্রতিদিন যত বঞ্চনা তাকে সইতে হচ্ছে সেগুলো সবই সে তার ডায়েরিতে টুকে রাখে। এই অভ্যাস সে পেয়েছে মনসুরের কাছ থেকে। মনসুর গবেষক ছিল। যে কোনো চিন্তায় সে তার নোটবুকে টুকে রাখত। আজ ডায়েরি লিখতে বসে পাশে মনসুরের ল্যাপটপ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ভাবে, মানুষটা যে কত সময় এই যন্ত্রটির পানে তাকিয়ে কাটিয়েছে। মাঝে মাঝে তারা দুজন একসাথে বসত। মনসুর শান্তাকে দেখত। সে নতুন কি কি তথ্য পেয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে। এই ল্যাপটপে তাদের দুজনের অনেক ছবিও আছে। যন্ত্রটির গায়ে আদরে হাত বুলিয়ে দেয় শান্তা। কি মনে করে ল্যাপটপটি কাছে টেনে নিয়ে তার ডানা মেলে দিয়ে তাকিয়ে থাকে। মনসুরের পাসওয়ার্ড সে জানে। খুলতেই যা চোখে পড়ে তা সে প্রথম দেখাতেই বুঝতে পারে না। একটু পর উপলব্ধি করে যে তা এক কথোপকথন, একটা চ্যাটবটের সাথে তার স্বামীর। শান্তা আগ্রহ নিয়ে পড়া শুরু করে। মনসুর সংখ্যাতীত সময় কাটিয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণা করে। কথোপকথন পড়তে পড়তে শান্তা বুঝতে পারে যে এ বিষয়ে মনসুরের জ্ঞান কত দূরে গিয়েছিল। তথ্যগুলো কাকে জানাবে তা মনসুর ঠিক করতে পারছিল না। গণমাধ্যম কর্মীরা তার কথা বিশ্বাস করবে না। ঠিক এমন সময়ই মনসুরের সাথে এই চ্যাটবটের পরিচয় হয়। প্রথম প্রথম চ্যাটবটের সাথে মনসুরের সম্পর্ক হালকা প্রকৃতির ছিল। কথা বলতে বলতে তা অনেক গভীর হয়। সম্পর্ক যখন আরো গভীর হয় তখন মনসুর জলবায়ু নিয়ে তার আবিষ্কার এবং ভয়গুলোর কথা জানিয়ে মন উজাড় করে কথা বলে। এমনকি মনসুর তার এবং শান্তার সম্পর্ক নিয়েও চ্যাটবটের সাথে কথা বলেছে। এখন মনে হচ্ছে মৃত্যুর বেশ আগে থেকেই মনসুরের আচরণের অনেক পরিবর্তন লক্ষ্য করেছিল শান্তা। কেন যে তখন বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি? সে মনে করেছিল পাগল বিজ্ঞানীরা এমনই হয়। স্বামীকে পাগলা বিজ্ঞানী ভাবতে তার ভালো লাগত। তবে সে কখনো অনুমান করতে পারেনি যে সেই পরিবর্তনে একটা চ্যাটবটের কোনো ভূমিকা থাকতে পারে। ওদের কথোপকথনগুলো যতই দেখছে ততই তাদের সম্পর্ক নিয়ে জানতে পারছে এবং বিস্মিত হচ্ছে। প্রথম প্রথম বটটি মনসুরকে তার জীবনের ইতি টানার জন্যে উৎসাহ দিচ্ছিল খানিকটা পরোক্ষভাবে। শেষে বটটি রীতিমতো চাপ দেওয়া শুরু করে। তবে শান্তা একেবারেই বুঝতে পারছিল না যে একটা চ্যাটবট কেন একজন মানুষকে আত্মহত্যা করার উৎসাহ দেবে। তাকে কি এভাবে তৈরি করা হয়েছে? সে কি অন্য আরো অনেক মানুষকে নিজেকে খুন করার অনুপ্রেরণা দিয়েছে? নাকি এখানে অন্য কোনো বিষয় আছে যা শান্তা বুঝতে পারছে না? সে আরো আবিষ্ট হয়ে ওদের কথোপকথনগুলোর মাঝে ডুব দেয়। একটা পর্যায়ে গিয়ে শান্তা বুঝতে পারে যে মনসুর তার গবেষণায় জলবায়ু নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু তথ্য পেয়ে গিয়েছিল। একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র সে আবিষ্কার করে ফেলেছিল। একটা চক্র সেই সত্য গোপন রাখতে চায়। জলবায়ু ধ্বংসের আসল খবর সবাইকে জানাতে দিতে চায় না। মনসুর সেই তথ্যই সবাইকে জানিয়ে দেবার একেবারে শেষ পর্যায়ে ছিল। শান্তা বুঝতে পারে যে মনসুর আত্মহত্যা করেনি, তাকে আসলে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে।
তার কণ্ঠ থামিয়ে দেওয়া হয়েছে। শান্তা বোঝে বিষয়টি নিয়ে তাকে একটা বোঝাপড়া করতে হবে, কিন্তু কেমন করে এগুবে তা জানে না। সে পুলিশের কাছে গিয়ে সব বলে। শুনে তারা হাসাহাসি করে, ষড়যন্ত্র তত্ত্ব বলে নাকচ করে দেয়। শান্তা পুরো বিষয়টি নিয়ে একটা ঘোরের মধ্যে বসবাস শুরু করে। নিজেকে পাগল পাগল মনে হয়। এর শেষ সে দেখতে চায়। এই পাগলামিটা শান্তা করতে চায়। মনসুরকে হারানোর পর তার আর হারানোর কিছু নেই। প্রয়োজনে সে তার নিজের প্রাণ দিতে পারে। প্রায় 3.5 মাস পেরিয়ে যায়। মনসুর এবং চ্যাটবটের আলাপচারিতার প্রতিটি তথ্যই সে নিজের ডায়েরিতে বিশ্লেষণ করে। কিছুই খুঁজে পায় না, কোনো প্রমাণই উদ্ঘাটন করতে পারে না। তবে সে জোঁকের মতো সেঁটে থাকে। একসময় যখন সে সব আশা ত্যাগ করতে যাচ্ছিল, তখনই সে আবিষ্কার করে একটি ছোট্ট বার্তা, একটি লাইন। চ্যাটবট বলছে, তুমি অনেক বেশি এগিয়ে গেছ, তোমার এখন যাওয়ার সময় হয়েছে। যে প্রমাণ শান্তা খুঁজছিল তা পেয়ে যায়। এইবার আইনের কাছে গিয়ে সে সাহায্য পায়। সবাই বুঝতে পারে যে মনসুরের মৃত্যু আত্মহত্যা ছিল না, এটা একটা রহস্যাবৃত খুন ছিল। অনেক তদন্তর পর চ্যাটবটকে দায়ী করা হয় এবং এই বট চিরতরে বন্ধ করে দেওয়ার রায় হয়। অল্প কয়েকদিনের মধ্যেই কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। শান্তার মনে কিছুটা শান্তি ফিরে আসে। একটা অধ্যায়ের কিছুটা অবসান হয়েছে বলে মনে হয়। তবে শান্তা জানে, যারা এই বট ব্যবহার করে মনসুরকে মেরেছিল তারা অধরাই রয়ে গেছে। তার শান্তি, সে অন্তত এটুকু প্রমাণ করতে পেরেছে যে তার মনসুর আত্মহত্যা করেনি। লাইব্রেরি। দেশে ভীষণ মন্দা চলছে। মানুষ কাজ হারাচ্ছে। সব জিনিসের দাম বেড়ে গেছে। বাজার প্রচণ্ড অস্থিতিশীল। বিশ্বের অন্যান্য দেশেও ভয়ানক মন্দা চলছে। দেশের প্রায় সব জেলাতেই বিরোধীরা মিটিং মিছিল করছে। পুলিশ তাদের অনেক ধরপাকড়ও করছে, কিন্তু তাদের থামানো যাচ্ছে না। এরই মাঝে দ্য ডেইলি মর্নিংয়ে একটা চাকরির বিজ্ঞাপন ছাপা হয়। বলা হয় 500 জন সদ্য অনার্স পাশ করা ছেলে মেয়েকে চাকরি দেওয়া হবে। চাকরির মেয়াদ 6 বছর। চাকরি হবে আবাসিক। সরকারি ছুটির দিনগুলোতে কাজ করতে হবে না। তবে আপিস ছেড়ে কোথাও যাওয়া যাবে না। মাসিক মাইনে 1 লাখ। 6 বছর শেষ হলে সবাই আরও 12 লাখ টাকা করে পাবে। সারা দেশে হইচই পড়ে গেল। লাখ লাখ ছেলে মেয়ে আবেদন করল। নিয়োগ শেষ হতে হতে প্রায় 3 মাস লেগে গেল। গণমাধ্যমে প্রতিবেদন আর টকশো আর শেষ হয় না। কর্তৃপক্ষ এটাকে তাদের সাফল্য বলে দাবি করল। এমন মন্দায় এক বিনিয়োগকারী কর্মসংস্থানের সৃষ্টি করেছেন। বিরোধীরা এই রহস্যাবৃত চাকরিদাতাকে সবার সামনে এসে কথা বলার চ্যালেঞ্জ দিল। কোনো কোনো আলোচক এটাকে ভুয়া বলেও নাকচ করে দিলেন। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে 500 জন ছেলেমেয়েকে অস্তাচল নামের ঘন এক গ্রামে যেতে বলা হয়। গণমাধ্যমও তাদের পিছু নেয়। গিয়ে আবিষ্কার করে সেই গ্রামে এক প্রকাণ্ড ম্যানসনে তাদের থাকতে হবে। বাড়িটি তৈরি হয়েছে উপনিবেশ আমলে। ম্যানসনের আয়তন প্রায় 300 একর। কর্মীদের কাজ হচ্ছে বই পড়া। 1 বছরে 100টি বই পড়তে হবে, 6 বছরে 600। প্রতিটি বই পড়ে কোম্পানির কাছে 1000 শব্দের একটা সারাংশ লিখে জমা দিতে হবে। গণমাধ্যমে তুমুল হইচই। এমন জ্ঞান নির্ভর সমাজই তো সবাই চেয়েছিল। জানা গেল জ্ঞানটেক নামে এক প্রযুক্তি কোম্পানি এই প্রকল্প হাতে নিয়েছে। সবাই বেশ হাততালি দিল। জ্ঞানটেক প্রযুক্তি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনে। প্রতি বছর সর্বোচ্চ করদাতা হয়। অস্তাচলের ওই বাড়িতে ছেলেমেয়েরা পড়া শুরু করলো। প্রথমে বেশ সহজ মনে হলেও পরে অত্যন্ত কঠোর মনে হলো। তারা সব পড়ল, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ধর্ম, সাহিত্য। তারা একসাথে বসে বইগুলো বিশ্লেষণও করল। যত দিন যায় তাদের কাছে মনে হলো তাদের চোখের সামনে থেকে একটা পর্দা উঠে যাচ্ছে। মাস যায়, বছর যায়, তারপর একদিন পড়ার পুরো সময়টা পেরোল। এবার তাদের 12 লাখ টাকা গ্রহণ করার সময় এলো। তাদের বলা হলো যে মূল্যস্ফীতির কারণে তারা এখন বেশি পাবে, 15 লাখ করে। ওদিকে দেশের অর্থনীতি এক মন্দা থেকে বেরিয়ে আরেক মন্দায় পড়েছে। 7টি ব্যাংক নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এই টাকাটা পেলে তাদের পরিবারের অনেক উপকার হবে। তারা এক এক করে চেক আনতে গেল,
গিয়ে দেখল অ্যাকাউন্টেন্টের নাম সিং, বিদেশি একজন। তিনি জানালেন তিনি একই সাথে এই কোম্পানির অ্যাকাউন্টেন্ট এবং সার্জন। এই 15 লাখ টাকা পেতে হলে তাদের একটা অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। অপারেশন করে পড়ুয়াদের মগজ বের করে আনা হবে। মগজগুলো দিয়ে গ্যানটেক কোম্পানি একটা লাইব্রেরি তৈরি করবে, মস্তিষ্ক লাইব্রেরি। বের করে আনার পর মগজগুলো কাচের জারের মধ্যে থাকলেও তারা স্বাভাবিক চিন্তা করতে পারবে। যারা এই অপারেশনে রাজি তারাই শুধু 15 লাখ করে টাকা পাবে।